নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা। গল্পের নাম দেবী দর্শন। লেখক তার স্মৃতিচারণায় কিছু কিছু অভিজ্ঞতা, কিছু কিছু বিস্ময়কর কথা বলেছেন এই গল্পটায়। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো গল্পটা তোমাদের শোনাই। আজকাল টের পাচ্ছি জীবনের সব বিষয় কেমন করে যেন হারিয়ে যাচ্ছে। কিছুই আর অসম্ভব মনে হয় না, অথবা মনে হয় না এরপর আর কিছু থাকতে পারে না। অহরহ আমাদের পৃথিবীটা বদলাচ্ছে। আজ যেখানে দাঁড়িয়ে আছি কাল সেখানে নেই। এক জীবনে মানুষ সব পায়, আবার আরেক জীবনে সব হারাতে থাকে। টের পাই আমার হারাবার পালা বুঝি শুরু হয়েছে। ভয় লাগে, নিজের মধ্যেই কে যেন কথা বলে ওঠে, জীবন জীবন রে এটা। তখন হাহাকার বাজে ভেতরে। শরতের নীল আকাশ, কাশফুলের ওড়াউড়ি, হেমন্তের মাঠ সব যেন আরো বড় অর্থহীন। নিজের জানলায় বসে থাকলে আরেকটা পৃথিবীর কথা মনে হয়। বড় আগেকার ছবি, যেন গত জন্মের ছবি। দূরে দেখতে পাই কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, আর পেছনে আমরা। এসব সেই সেকালের গ্রাম বাংলার কথা, আমাদের স্মৃতির শৈশবের কথা, আমাদের বড় হওয়ার কথা। বাড়ি থেকে নামলেই ছিল গোপাট, দুপাশে হিজলের গাছ। গ্রীষ্মের দুপুরে হিজলের নিবিড় ছায়ায় ঘাসের ওপর কতদিন ঘুমিয়ে পড়েছি। কখনো দূর থেকে আসতো গোপাল ডাক্তার। তার সাইকেলের ক্রিং ক্রিং ঘন্টি বাজনা শুনলে আমরা যে যেখানে থাকতাম জেগে যেতাম। সেই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো মনে হতো তাকে। সাইকেলের ঘন্টির শব্দ আমাদের চঞ্চল করে তুলত। যত দূর সাইকেল যায় তত দূর আমরা ছুটি। গোপাল ডাক্তার আর তার সাইকেল গোপাট পার হয়ে নদীর পাড়ে হারিয়ে যেত। যতক্ষণ দেখা যায় দেখেছি, ধীরে ধীরে অনেক দূরে আকাশের নিচে সাইকেলটা আর ওই গোপাল ডাক্তার। সাইকেল, গোপাল ডাক্তার ক্রমে ছোট হতে হতে বিন্দুবৎ হয়ে যেত। চোখের ওপর তখন নাচত সেই বিন্দু। আমরা বলতাম এখনো দেখা যাচ্ছে। কেউ বলতো না রে, আর দেখা যাচ্ছে না, মিছে কথা। আমি বলতাম হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই নিয়ে তারপর আমাদের মধ্যে মারামারি পর্যন্ত শুরু হয়ে যেত। ফেরার সময় মনে হতো গোপাল ডাক্তার আমাদের সব নিয়ে চলে গেল। আমরা ভারী মন মারা হয়ে যেতাম। আর আসতো হরিপদ কবিরাজ। ঘোড়ার পিঠে চড়ে আসতো, মাথায় সোলার হ্যাট, ধুতির নিচে শার্ট গোঁজা, ঘোড়ার দুপাশে দুটো পাসিং শো টিনের সুটকেস, তাতে সব ছোট ছোট শিশি, হলুদ, লাল, নীল সব বড়ি। তার আসার খবর পেলে দল বেঁধে পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতাম। উঁচু ঢিপির মতো জায়গায় উঠে কিংবা গাছের ডালে চড়ে চিৎকার, ওই আসছে। বাড়ির সামনে যতদূর চোখ যায় ফসলের জমি গ্রীষ্মের উড়াট হয়ে আছে। ওর ঘোড়া আসতো উড়ার জমিনের ধুলো উড়িয়ে। বল্লভদের মাঠে প্রথমে বিন্দুর মতো কাঁপত, তারপর দিগন্তে লাফাতো, একবার ওপরে আর একবার নিচে। পর্দায় যেন একটা কালো বিন্দু নাচানাচি করছে। তারপর বিন্দুটা ক্রমশ বড় হতে থাকত। যত কাছে এগিয়ে আসতো তত বিন্দুটা একসময় বড় হতে হতে হরিপদ ডাক্তার আর তার ঘোড়া হয়ে যেত।
আমাদের এমন আবিষ্কারের কথা কোনো বইয়ে লেখা আছে কি না আজও জানা নেই। হরিপদ কবিরাজ আমার মামার বাড়ির লোক। সে গ্রীষ্মে বসন্তে তার ঘোড়া নিয়ে বের হতো, দূর দূর গায়ে চলে যেত। 10 কোষ 20 কোষের মহল্লায় সে আর তার ঘোড়া। ঘোড়ার পিঠে মোচকা মুচকি, রুগী বাড়িতে স্নানাহার, গায়ের কার কি অসুখ সব কিছু খবর নিয়ে ওষুধ দিয়ে সেই স্নানাহার করত। কখনো রাত হলে নিশি যাপনও করত। সকাল হলে সে আর তার ঘোড়া আবার বের হয়ে পড়ত। হরিপদ কবিরাজ আমাদের গায়ে বছরে 2 বার আসত, গ্রীষ্মে ঘোড়ায় চড়ে আর বর্ষায় নৌকো করে। নৌকোয় 2 জন মাঝি, কাঠের পাটাতনের ওপর ছোট জানলা দেওয়া কাঠের ঘর। জানলাটা আরও ছোট, ভেতরে ইজি চেয়ার, তাতে তার কাজের শেষে বিশ্রাম। একপাশে আলমারি, তাতে কাচের সব বয়াম, চবনপ্রাস থেকে ভাস্কর লবণ সব সাজানো। ঝড় জলে কবিরাজের ছোট্ট ময়ূরপঙ্খী নৌকো নদীর জলে ভেসে যায়। ঘাটে ঘাটে নৌকো ভিড়িয়ে ওষুধ ও রোগীর খোঁজ খবর। পথ্য সব ফিরি করে আবার যাত্রা। নৌকোতেই খাওয়া দাওয়া, ঘুম। 1-2 মাসের জন্য কখনো পুরো বর্ষাকালটায় বাড়ির বাইরে। সারা পরগনা জুড়ে তার এই ওষুধ ফিরি। ঘাটে নৌকো বাঁধলেই খবর হয়ে যায়, এসেছে এসেছে। আমাদের কাজ ছিল তখন বাড়ি বাড়ি খবর পৌঁছে দেওয়া। ছোট কাকা কবিরাজ মামাকে বৈঠকখানায় নিয়ে বসাতেন। সাদা ফরাসে তিনি পদ্মাসনে বসে কার কি অসুখ, কি পথ্য হবে, ওষুধের বড়ির সঙ্গে কি অনুপান হবে সব বলে দিতেন। নারী দেখতেন চোখ বুজে। একটা লোক এলে গায়ের সব রোগ শোক জরা কেমন যেন নিমেষে উধাও হয়ে যেত। যারা মরে যাবে কথা ছিল তারাও হরিপদ কবিরাজের নাম শুনে বিছানায় উঠে বসত, সাক্ষাৎ যেন ধন্বন্তরী। আমাদের নিজের চোখে দেখা হরিগোপালের বাবাকে তুলসী তলায় রাখা হয়েছে, হেঁচকি উঠছে। ওটা শেষ হলেই ব্রহ্মপুত্রের পাড়ে নিয়ে যাওয়া হবে। কানে কানে কে বলল হরিপদ কবিরাজ এসেছেন। সঙ্গে সঙ্গে কাজ। উমা, হেঁচকি বন্ধ হয়ে গেল। এমন ধন্বন্তরী আমরা দেখেছি। নৌকোটা চলে যাবার সময় শেষবারের মতো ধন্বন্তরীর পরামর্শ। ঘাটে ভিড়। হরিপদ কবিরাজ কি গাছের কোন মূলে সঞ্জীবনী সুধা আছে তার সব খবর দিয়ে যেতেন। বলতেন ঈশ্বর অসুখ বিসুখ দিয়েছে, তার নিরাময়ের ব্যবস্থাও রেখেছেন সব এই তরুলতায় লতাগুল্ম, যা শুধু মাটিতেই জন্মায়। মধু খেতে বলতেন বয়স্কদের। মধু নাকি রক্ত উষ্ণ রাখতে ভারী সক্ষম। স্বর্ণ সিন্দুর পুড়িয়ে করে দিতেন বুড়োদের। দীর্ঘ জীবন লাভের এটা নাকি একটা মোক্ষম উপায়। দল বেঁধে দাঁড়িয়ে থাকতো সবাই। কিংবা আমাদের বৈঠকখানায় যে কদিন থাকতেন প্রায় মেলা বসে যেত যেন। মানুষজন নৌকোয় আসছে, ঘাটে শুধু তখন নৌকো আর নৌকো। আর সেসব যে কত রকমের নৌকো। আমরা নৌকোয় উঠে লাফাতাম, একটার থেকে আরেকটায় লাফিয়ে যেতাম। কবিরাজ মামা বাড়িতে জলে ডুবে গেলে ভয় নেই, আগুনে পুড়ে গেলে ভয় নেই। অসুখ বিসুখ আমাদের বাড়িতে ঢুকতেই সাহস পাবে না। ফলে হরিপদ কবিরাজের মতো এই বিস্ময়কর মানুষ আর 2টো পৃথিবীতে আছে কিনা আমাদের জানা ছিল না। সেই কবিরাজ মামার বাড়ি দেখার জন্য একবার বায়না ধরেছিলাম। পুজোর ছুটিতে মামার বাড়ি গেছি। ছোট মামাকে বললাম আমাকে কবিরাজ মামার কাছে নিয়ে চলো। ছোট মামা বললেন বাড়ি নেই, ওষুধ ফিরি করতে বের হয়েছে শ্রাবণ মাসে, এখনো ফেরেননি, সেই মহালয়ায় ফিরবেন। আমার তো বাড়িটা দেখার ইচ্ছা, মানুষটাকে তো দেখাই আছে। বললাম চলো না মামা, দেখবো কেমন বাড়িতে উনি থাকেন। এমন সুন্দর মানুষ আমার কবিরাজ মামা, এমন বিস্ময়কর মানুষ আমার মামা, তার বাড়িটা না জানি কি। দাদু বললেন যাবে তো, কিন্তু গিয়ে আবার আটকে না যাও,
যা একখানা বাড়ি, হরিপদ নানান রকমের গাছপালার বাই। ওটা তো বাড়ি না, যেন একখানা জঙ্গল। জঙ্গলে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না। দাদুর কথা শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল। জঙ্গলে হারিয়ে যাবার ভয়েই হয়তো এতবার মামার বাড়ি এসেছি। একবারও ছোট মামা কবিরাজ বাড়ির দিকে নিয়ে যায়নি। ছোট মামাকে চেপে ধরলাম, চলো না মামা। ছোট মামা বলল, মুশকিল, কামড়ে না দেয়। কামড়ে দেবে কেন? বাঘ আছে জঙ্গলে। বাঘই বলতে পারিস, দুটো ডাল কুত্তা আছে, সারা বনটায় দাপাদাপি করে বেড়ায়। চোরের উৎপাত খুব, গাছপালা সবকে চুরি করে নিয়ে যায়। কত কষ্ট করে সব সংগ্রহ করা। কেউ গাছের ছাল তুলে নিয়ে যায়, ছাল দিয়ে শালসা বানালে পরমাই বাড়ে। পরমাই কান্না বারবার ইচ্ছে। আমরা মামার বাড়ি এসেছি মহালয়ার আগে। মণ্ডপে দুর্গা ঠাকুর বানাচ্ছে নবীন আচার্য আর তার ছেলে। খরা বলচার কাজ কবেই শেষ, 1 মেটের কাজও শেষ, 2 মেটের কাজ চলছে। আসলে স্কুল ছুটি না হতেই মার সঙ্গে মামা বাড়ি আসার এই একটাই কারণ, মণ্ডপে ঠাকুর বানানো দেখার বড় কৌতূহল। আমরা সেজন্য এবার আগেই চলে এসেছিলাম। কত রকমের লোকজন আসছে। দিবাকর মামা দাদুর তালুকের আদায়পত্র করে, তার সারা দিন ছুটোছুটি। আমরা ভাই বোনেরা দঙ্গল বেঁধে বসে থাকি মণ্ডপে। সাদা রং দেবার সময় হলেই নাও খাওয়ার কথা সব ভুলে যাই। একটা ঝুড়িতে ঠাকুরের মুন্ডু সব আলাদা করা। মুন্ডু বসিয়ে দেবার দিন কাক ভরে উঠে পড়তাম। কি জানি যদি মুন্ডু বসানো দেখা শেষ পর্যন্ত ভাগ্যে না জোটে। বড় উঠোনের একপাশে দোতলা বাড়ি, উঠোনের পূবে 8চালা মণ্ডপ, পশ্চিমে চক মেলানো টিনের চালাঘর, অতিথি অভ্যাগতরা এলে থাকে। দক্ষিণে একতলা বিশাল একখানা দালান, ওটার একটায় সাদা ফরাস পাতা, মাথায় ঝাল লণ্ঠন, তাকিয়ায় হেলান দিয়ে দাদু বসে থাকেন। পাশের ঘরটা বৈঠকখানা, নানা রকম টেবিল চেয়ার বাতিদান, সব মিলে এক আশ্চর্য আতরের গন্ধ। এত সব বিস্ময়ের মধ্যেই কেন যে কবিরাজ মামার বাড়িটা দেখার শখ হলো সেটা বুঝি না। ছোট মামা বলল, বিকেলে নিয়ে যাব, রেডি থাকিস। আর তখনই রাঙামাসি বলল, ঠাকুরের শাড়ি পরানো হবে, দেখবি না? বড় দোটানায় পড়া গেল। রং তুলি সব এনে সকাল থেকে জড়ো করেছে নবীন আচার্য। যে কদিন ঠাকুর বানায় নবীন আচার্য কারো হাতে খায় না। মণ্ডপের একপাশে পেতলের হাঁড়িতে আতপ চালের ভাত, ঘি আর সেদ্ধ। নবীন আচার্যের ছেলেই ফুটিয়ে দেয়, বাপ বেটায় খায়। আজ নাকি তাও হবে না, উপোস। 3টে দিন প্রতিমা তৈরিতে বড় সতর্ক থাকতে হয়। 1 শাড়ি পরানোর দিন, 2 চক্ষুদানের দিন, আর 3 গর্জন লেপার সময়। নিয়ম অনিয়ম বলে কথা, কোথায় কখন খাঁড়া আটকে যাবে অনিয়মে সেই ভয়ে তটস্থ সবাই। ছোট মামাকে বললাম, শাড়ি পরানো হবে, দেখব না? তবে তাই দেখ, আমি কিন্তু আর নিয়ে যেতে পারবো না, আমার সময় হবে না। অগত্যার কি করা, বিকেলে ছোট মামার সঙ্গে কবিরাজ মামার বাড়ির দিকে হাঁটা দিলাম। মামা বললেন, ঘাবড়ে যাস না, শহরে থাকলে এমনই হয়। এসব কথা কেন? শহরে থাকলে কি হয় প্রশ্ন করলাম। আর কারা শহরে থাকে তাও জানতে চাইলাম। মামা বললেন, কবিরাজ মামার ওই 2 মেয়ে, রানী আর ভবানী। শহরে মামা বাড়িতে মানুষ, বাড়িতে জুতো পরে থাকে, ফ্রক গায়ে দেয়, সাদা ফ্রক। আমার দাদুর কথা তুলে বললেন, জানিস তো বাবা, আমার সেকেলে এসব পছন্দ করে না। ফ্রক পরা দেখে কবিরাজ দাকে ডেকে পাঠিয়েছিলেন। এটা ঠিক না হরিপদ, তোর মেয়েরা বড় হয়েছে, ফ্রক পরা কি ঠিক হয়? দাদু আমার বড় রক্ষণশীল মানুষ জানি, কত বড় হলে ফ্রক পরতে হয় না এটা আমার তখন ঠিক ভালো জানা নেই। এসব নিয়েই বোধহয় রেষারেষি আছে 2 পরিবারের মধ্যে, কিংবা হরিপদ কবিরাজ দাদুর চেয়ে প্রভাবশালী হয়ে যাচ্ছেন বলে বোধহয় ভেতরে একটা টান ধরেছে। সে যা হোক, যেতে যেতে আবার মামা বললেন, জানিস তো মেয়ে দুটো বেডটি খায়। বেডটি? সেটা আবার কি?
আরে সকালে উঠেই চা খায়। চা খায়? বলো কি মামা? বিস্ময় তো হতভম্ব। দাদুর এত পয়সা, কই চা হয় না তো? সকালে কলা, মুড়ি, দুধ, ছোটরা ঘি ভাত, আর কই মাছ ভাজা, আলু সেদ্ধ, নয় পটল ঝিঙে সেদ্ধ, নরম সুগন্ধ আতপ চালের ভাত আর ঘি, সে তো বড় সুস্বাদু আহার। এসব ফেলে চা খায়? তাও ওরা ছেলে নয়। ছেলে হলে অনেক কিছু মানিয়ে যায়, মেয়ে হয়ে এত বড় নেশা করে। বললাম, কবিরাজ মামা কিছু বলে না? জানিস না, কবিরাজ দাও চা খায়। দুপতারার বাজারের কৈলাস মুদি নারায়ণগঞ্জ থেকে ব্রুকবন্ডের প্যাকেট আনিয়ে দেয়। সত্যি দেখছি আমার কবিরাজ মামার বিস্ময়ের অন্ত নেই। আর তখনই মামা বললেন, এসে গেছি, এবার বনটা শুরু হয়ে যাচ্ছে। সত্যি বন বলা যায়। বড় বড় অর্জুন গাছ, চন্দন গোটার গাছ, হাতির সুরের গাছ, জায়ফল, দারচিনি, কি গাছ নেই। বনটার ভেতর দিয়ে যেতে যেতে মামা আমাকে গাছ চেনাচ্ছিল। একবার শুধু বললেন, ডালকুত্তা ঘুরছে না কেন? বনটার ভেতর দিয়ে যেতে যেতে গা আমার ছমছম করছিল। বাসক গাছের ঝোপ, 8-10টা বড় বড় শিউলি ফুলের গাছ, পাশে বিঘেখানেক জমি জুড়ে বাসক গাছের জঙ্গল, জায়ফল, হর্তুকির গাছ, সব প্রকাণ্ড প্রকাণ্ড। আর সব কাঠবিড়ালি, এ গাছ ও গাছ, পাক পাখালি কত। কেমন যেন একটা তপবনের মতো জঙ্গলের মধ্যে বাড়িটা উদ্ভাসিত হয়ে উঠল আমার মুখে। আমার রাস সরছিল না। তারপরের দৃশ্যটা দেখে আরও মুহ্যমান অবস্থা। একটা লাল রঙের ঘোড়া, সবুজ লন, দুটো মেয়ে শাটিনের ফ্রক গায়ে দিয়ে ঘোড়া চড়া শিখছে। আমি আর হাঁটছি না। মামা ডাকলেন, এই আয়, দাঁড়িয়ে থাকলি কেন? আমি যে কেন দাঁড়িয়ে আছি মামা বুঝছে না। মেয়ে দুটো নীল রঙের চটি পরে আছে। কি লম্বা মেয়ে দুটো, টকটকে ফর্সা রং, ফ্রক গায়ে দিয়ে আছে যে সেটা বোঝাই যাচ্ছে না। গায়ের রঙের সঙ্গে শাটিনের ফ্রক একেবারে যেন মিশে গেছে, যেন ডানা লাগিয়ে দিলেই একজোড়া পরি। পরীরা এমনই বোধহয় হয়, নাকি দাদুর কথাই ঠিক? হরিপদ কবিরাজের বনটায় পরি ঘুরে বেড়ায়। সেখানে ছেলে ছোকরাদের ঘোরাঘুরি ঠিক না। মামাকে দেখেই ওরা দৌড়ে এলো। কিরে বোধাদিত্য, তুই? মামা বললেন, আমার সেজো ভাগ্নে তোদের বাড়িটা দেখতে এসছে। তাই নাকি? আয় আয় বলে আমাকে জড়িয়ে ধরল। কি সুন্দর গন্ধ তাদের শরীরে। আমার বড় লজ্জা লাগছিল, নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটতে চাইলাম, কিন্তু ছোটটা আমার হাতটা খপ করে ধরে ফেলল। বলে, তোকে আর ছাড়ছি না। কি মিষ্টি দেখতে রে তুই। বুধ ভেতরে যাবি না, বসবি না? এত বড় মেয়েরা মামার সঙ্গে এইভাবে কথা বলতে পারে আমার মাথাতেই আসে না। ছোট মামা বলল, কুকুর দুটো দেখছি না তো? ওদের এখন মিটিংয়ের সময় আকবর ঘরে ওদেরকে আটকে রেখে দিয়েছে। আমি বললাম, মামা মিটিং কি? আমার কথা শুনে রানী ভবানী খিলখিল করে হাসতে লাগল। মামা মিটিং বিষয়টা আমাকে না বুঝিয়ে অন্য কথা এলেন। চল দেখবি, ভেতরে একটা প্রকাণ্ড শিংওয়ালা রাম ছাগল আছে। রানী বলল, সজারু দেখবি? এত কিছু আছে বাড়িটাতে, আমি তো জানিই না। সজারু দিয়ে কি হয়? বড় শিংওয়ালা রাম ছাগল দিয়ে কি হয়? আমার কিছুই জানা নেই। বললাম, তোমরা ওগুলো রাখো কেন? বারে বাবার ওষুধ লাগে, কবিরাজি তেলে ওদের চর্বি দরকার হয়। বাড়িটা সত্যি ছবির মতো। লাল ইটের দালান, সামনে বড় লন, দাগ কাটা চুন দেওয়া, ব্যাডমিন্টন খেলার জায়গা, পাশেই ডিসপেন্সারি। বারান্দায় অতিকায় সব উদুখল, বড় বড় শীতল পাটিতে গাছের শেকড় ছাল সব শুকনো হচ্ছে। একজন লোক উবু হয়ে হামাল দিস্তায় ছাল শেকড় বাকড় সব গুঁড়ো করছে। ছোট মামার কত ছোট আমার রাঙামাসি, শাড়ি পরে। মেয়েরা বড় হলে ফ্রক পরে না, বড়রা খারাপ পায়েতে। এত সুন্দরের মধ্যে ওটুকু খুঁত থাকবে কেন? ভাবতেই কেন যেন বলে ফেললাম, তোমরা ফ্রক পরো কেন? শাড়ি পরতে পারো না?
রানী আমাকে আবার জাপটে ধরে বলল, চুপ চুপ করলো ঠোঁটে। বলল, হ্যাঁ হ্যাঁ পড়ি পড়ি, রাতে পড়ি। ভারী তাজ্জব কথা, রাতে শাড়ি পরে আর দিনে পরে না? আমি ভ্যাবলার মতো তাকিয়ে বললাম, রাতে শাড়ি পরো কেন? আবার খিলখিল করে হাসি দুই বোনের। ছোট মামা পাশে হাঁটছে। রানী ভবানী এমনই মামা যেন জানে। রানী বলল, আয় পরিচ খাবি, বলে ভেতরে নিয়ে গেল আরো বিস্ময়। ঘরের টেবিলে ফুলদানি, তাতে রজনীগন্ধার গুচ্ছ, জানলায় ভেলভেটের পর্দা, যেদিকে তাকায় সর্বত্র যেন একটা ছবির মতো সৌন্দর্য খেলা করে বেড়াচ্ছে। পরিচ কি জানি, আমি তো জানি না। এত খাবার খেয়েছি, পরিচ খাইনি কেন, এসব মনে হচ্ছিল। আর সেই বনটার ভেতর এই দুই মেয়ে ঘুরে বেড়ালে পৃথিবীর কোনো গোপন রহস্য ধরা পড়ে যায়। এমন মনে হবার সময় দেখলাম ভবানী তার মাকে ডেকে নিয়ে আসছে। চা, পরিজ, কেক, একেবারে ভিনদেশি খাবার। লজ্জায় খেতে পাচ্ছিলাম না। আমার পায়ে জুতো নেই, শুধু হাফ প্যান্ট, হাফ শার্ট পরনে। কেমন এক অপরিচিত পৃথিবীতে ঢুকে কেবল বিস্ময়ের পর বিস্ময়ের সম্মুখীন হচ্ছি। হঠাৎ আমার কি হলো জানি না, সহসা দৌড়ে ছুটে পালালাম। রানী চিৎকার করে বলল, কি রে, কি হলো, কোথায় যাচ্ছিস? আমি বললাম, বাড়ি। আবার শুনতে পেলাম, যাস না, বনটার মধ্যে দেখবি কে দাঁড়িয়ে আছে। আমি বললাম, দুর্গা ঠাকুরকে শাড়ি পরানো হবে, আমি সেটা দেখতে যাচ্ছি। যাস না, বনটার মধ্যে তোকে দুর্গা ঠাকুর দেখাবো। তারপর বলল, খেতে দিলে না, না খেয়ে যেতে নেই রে। তোমাদের বনটায় দুর্গা ঠাকুর আছে? থাকবে না? এমন সুন্দর বনে ঠাকুর দেবতারাই তো থাকে। বনের মধ্যে ঢুকে আমারও কিন্তু এই কথা মনে হয়েছিল। শিউলি ফুলের গন্ধে চারপাশ ম ম করছে। সকালবেলায় শিউলি ফুল সাদা হয়ে শতরঞ্জির মতো যেন সেজে থাকে। ভাবলাম মহালয়ের দিন এখান থেকেই ফুল চুরি করে নিয়ে যাব। আর মহালয়ের দিন রাত থাকতে আমরা ভাই বোন মিলে গেছিলাম সেই শিউলি গাছগুলোর নিচে ফুল তুলতে। আশ্চর্য, আবছা অন্ধকারে দেখলাম বিরাট এক জন্তুর পিঠে পা দিয়ে এক দেবী শিউলি গাছে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। অস্পষ্ট আধারে মোমের মতো যেন জ্বলছিল দেবী। আমরা কাছে যেতে সাহস পাইনি, ফুল না নিয়েই দৌড়ে পালিয়েছিলাম। সেই আমার প্রথম ও শেষ সাক্ষাৎ দেবী দর্শন। তারপর সারা জীবন মণ্ডপে মণ্ডপে ঘুরেও আর তার দেখা পাইনি। তা এই সুন্দর কল্পনার জগতে হারিয়ে যাওয়া ছোটবেলার গল্পটা হয়তো সকলেরই ভেতরে থাকে এরকম গল্প, কত স্মৃতি। তা এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন, আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো। অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।